তুমি যদি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে নোটস খাতা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটা যদি নিজের তৈরি নোটস খাতা হয় তার থেকে কিন্তু ভালো কিছু হতে পারে না। তুমি যেমনই ভালো সহায়িকা বই পড়ো না কেন, তুমি যে স্যারেরই নোটস পড়ো না কেন, তুমি যদি নিজের নোটস নিজে তৈরি করতে পারো তার থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না। আমি সবসময় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা বিষয়ে বলি যে নিজের থেকে বড় টিচার কিন্তু কেউ হতে পারে না। আজ ঠিক একই রকমভাবে বলবো, তুমি যদি নিজের নোটস খাতা তৈরি করতে পারো, নিজস্বভাবে নিজের মনের মতন করে যদি তৈরি করতে পারো, সেই নোটস খাতা কিন্তু তোমাকে সব থেকে বেশি হেল্প করবে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে। তো বন্ধুরা, নিজস্ব নোটস খাতা তৈরি করতে গেলে যে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা দরকার সেই বিষয়গুলো আমি পরপর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখো, আমি তোমাদেরকে প্রমিস করছি আজকের এই ভিডিওটা তোমাকে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। বন্ধুরা, সঠিক নিয়মে নোটস খাতা তৈরি করতে হলে যে যে বিষয়গুলো অবশ্যই তোমার মাথায় রাখা উচিত আমি তোমাদের সামনে পয়েন্ট করে করে তুলে ধরছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলে আসি নাম্বার 1 পয়েন্ট। প্রথমেই আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করো এবং চেষ্টা করো খাতাগুলো একটু মোটা কেনার। ঠিক আছে, তার ফলে কি সুবিধা হবে, তুমি সারা বছরের টোটাল নোটস একটা খাতার মধ্যে যদি রাখতে পারো সব থেকে তোমার জন্য কিন্তু সেটা বেস্ট হবে। ঠিক আছে, চেষ্টা করো সম্ভব হলে একটার মধ্যে সমস্ত নোটসগুলোকে রাখার, খুব বেশি হলে দুটো। ঠিক আছে, একটা সাবজেক্টের জন্য খুব বেশি হলে একটা থেকে দুটোর বেশি খাতা কিন্তু ইউজ করো না। ঠিক আছে, এটা গেল নাম্বার 1 কাজ। এরপরে আমি তোমাদের বলবো একটা খাতা ধরো তুমি কিনে নিয়েছো। ঠিক আছে, কথা তুমি ধরো ভৌত বিজ্ঞানের নোটস খাতা তৈরি করবে। ঠিক আছে, তোমার খাতা কেনা হয়ে গেছে। প্রথমেই আমি তোমাদের বলবো একটু টাইম দিয়ে পেজ নম্বর কিন্তু অবশ্যই লেখো। ঠিক আছে, কেন লিখবে একটু পরেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সম্ভব হলে মার্জিনটাও টেনে নাও, যদি মার্জিন টেনার টাইম না থাকে প্রত্যেকটা পেজে একটা করে পেজ নম্বর লেখো। ওকে, এরপরে যে সাবজেক্টের নোটস খাতা তুমি তৈরি করবে সেই খাতার একদম প্রথম পেজে অবশ্যই একটা সূচিপত্র তৈরি করো, ঠিক যেমন যে কোনো বইয়ের প্রথমে আমরা দেখতে পাই যে সূচিপত্র থাকে। ঠিক আছে, সূচিপত্র তোমাকে কিভাবে হেল্প করবে তোমরা একটু পরে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো সূচিপত্র তোমরা কিভাবে তৈরি করতে পারো, নিজের মতন একটা ছক তৈরি করে নাও এইভাবে। ঠিক আছে, তুমি তোমার মতন করতে পারো, তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি প্রথমে লিখে নিলে যে সিরিয়াল নাম্বার, বা ধরো তুমি লিখবে যে চ্যাপ্টার নাম্বার। ঠিক আছে, তো 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে 3 নম্বর অধ্যায়, এইভাবে তুমি কি করো অধ্যায়ের নামগুলো লেখো। ঠিক আছে, এরপরে তুমি অধ্যায়ের নামটা এখানে লিখে নাও। ঠিক আছে, ধরো প্রথম অধ্যায়ের নাম, এটা দ্বিতীয় অধ্যায়ের নাম, যেমন ধরো ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা, এখানে ধরো আমি লিখলাম গ্যাসের আচরণ। এইভাবে পরপর আমি কি করব অধ্যায়ের নামগুলো লিখবো। ঠিক আছে, 3 নম্বর জায়গায় আমি কি করব, এখানে আমি কি করব পেজ নাম্বার লিখবো। ওকে, ধরো উদাহরণস্বরূপ তোমার নোট খাতায় তুমি দ্বিতীয় অধ্যায়ের নোটস তৈরি করেছো 50 পেজ থেকে ধরো 70 পেজ অবধি তোমার খাতায়, অর্থাৎ তোমার নোট খাতায় 50 থেকে 70 পেজ অবধি এই দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো আছে। ঠিক আছে, তুমি কি করছো সূচিপত্রে একদম প্রথমেই তুমি লিখে রাখছো 50 থেকে 70 পেজ আমার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আছে। খুব সহজে কী হবে, তুমি কিন্তু খাতাটাকে তোমাকে আর খুঁজতে হবে না। ঠিক আছে, তুমি খুব সহজে কিন্তু যখন যেমন কোশ্চেন তোমার দরকার তুমি খুব সহজে কিন্তু সেই অধ্যায়ের প্রশ্নপত্র খুঁজে পেয়ে যাবে। সূচিপত্র যদি তোমরা প্রথমেই করে রাখো তোমাকে কিন্তু বিভিন্নভাবে হেল্প করবে। ঠিক আছে, আশা করি নাম্বার 1 পয়েন্টের কাজগুলো তুমি বুঝতে পারলে। তাহলে তোমাকে কী কী করতে হচ্ছে, মোটা খাতা তৈরি করছো, পেজ নাম্বার লিখছো এবং একটা সূচিপত্র তৈরি করছো। এটা গেলো তোমাদের নাম্বার 1 পয়েন্ট। ঠিক আছে, এরপরে চলে আসি নাম্বার 2। নাম্বার 2 পয়েন্টে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে কোনো অধ্যায়ের যখন তুমি নোটস তৈরি করবে তার আগে সিলেবাসটা খুব ভালো মতন দেখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে বা তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, নাম্বার ডিভিশনটা কিন্তু ভালো মতন দেখে নাও। ঠিক আছে, পার্টিকুলার এই অধ্যায় থেকে তোমার কত নম্বর আসবে, ঠিক আছে পরীক্ষায় কত নম্বর আসছে, কত নম্বর শর্ট প্রশ্ন আসবে, কত নম্বর বড় প্রশ্ন আসবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে নাও। ঠিক আছে, এটা গেল তোমাদের নাম্বার 2। ঠিক আছে, নাম্বার 1 পয়েন্ট এবং নাম্বার 2 পয়েন্ট আমাদের কমপ্লিট। এরপরে চলে আসি আমরা 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে অনেকেই ভুলটা করে, সেটা হচ্ছে ধরো তুমি টেক্সট বুক পড়তে বসেছো, তুমি প্রথমবার কোনো একটা অধ্যায় পড়ছো, প্রথমে নোট করতে কিন্তু যাবে না। ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। এক্ষেত্রে কি হয়, তুমি ভালো মতন বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমেই বলবো যে কোনো অধ্যায় পড়ার সময়, ঠিক আছে তুমি যদি 2 পেজ পড়ো তো খুব ভালো করে পড়ো, বুঝিয়ে পড়ো। ঠিক আছে, যখনই কোনো অধ্যায় পড়বে খুব ভালো করে প্রথমে রিডিং পড়ো, বিষয়টাকে ভালো করে বোঝো। ঠিক আছে, প্রথমেই কিন্তু নোট তৈরি করার কোনো দরকার নেই। ঠিক আছে, অনেক ছাত্রছাত্রীর মধ্যে আমি বিষয়টা দেখেছি তারা ভালো করে টেক্সট বুক পড়ে না, প্রথমেই তারা সহায়িকা বা টিচারের নোটস পড়ছে। তোমাদের এখন কিন্তু বেশিরভাগ কোশ্চেন এই ধরনের পরীক্ষায় এসে থাকে, ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে, আগে এই ধরনের কোশ্চেন খুব কম আসতো, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া হয়। একটা লাইন থেকে 5 ধরনের কোশ্চেন হতে পারে। দেখা যাচ্ছে তুমি টেক্সট বুকে বিষয়টা যেহেতু পড়োনি, তুমি ভালো মতন জানো না, তুমি শুধু মুখস্থ করেছো, স্যার যেটা লিখিয়ে দিয়েছে তুমি সেটুকুই মুখস্থ
মুখস্থ করেছো, তোমাকে যদি সেই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয় তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, একটা কোশ্চেন বিভিন্ন রকমভাবে আসতে পারে। আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলি, আমি তোমাদেরকেও বলবো যে টেক্সট বুক কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়া উচিত। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, মেন সিলেবাস কিন্তু তোমাদের টেক্সট বুক, ওকে। পর্ষদ বা সংসদের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাসের বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় কিন্তু আসে না। ঠিক আছে, সহায়িকা বইগুলোতে কি হয়, অনেক এক্সট্রা কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো তোমাদের কোনো রকম পড়ার কোনো দরকারই নেই। ওই ধরনের কোশ্চেন কোনো সময় তোমাদের স্কুলের পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় বলো তোমাদের কিন্তু আসে না। সুতরাং টেক্সট বুক পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথমে কি করলে, টেক্সট বুকটা খুব ভালো করে পড়লে, তুমি বিষয়টা ভালো মতন বুঝে গেলে। ঠিক আছে, প্রথমে মুখস্থ করার দরকার নেই, প্রথমে ভালো মতন আগে বুঝে গেলে। বুঝে যাওয়ার পর 3 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। 3 নম্বর পয়েন্টে তোমাকে যেটা করতে হবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র খুঁজে বার করো। ঠিক আছে, দেখো বিগত বছরগুলোতে পার্টিকুলার এই অধ্যায় থেকে কি টাইপের কোশ্চেন আমার এসছে। ঠিক আছে, তার আগে তো তোমরা দেখেই নিয়েছো যে কত নম্বর বড় প্রশ্ন আসে, কত নম্বর শর্ট প্রশ্ন আসে। ঠিক আছে, ধরো তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই, টেস্ট পেপার বের করো, টেস্ট পেপারে 5 থেকে 10টা পেজ ঘাঁটো, তোমার কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এই অধ্যায় থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কি টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, এরপরে টেক্সট বুকটাকে আরেকবার রিভিশন করো এবং পড়া মুখস্থ করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু নিজস্ব নোট তৈরি করতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমি নিজে বুঝতে পারি না যে কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যারা নিজেরা বুঝতে পারবে টেক্সট বুকটা রিভিশন করার সময় যে এই কোশ্চেনটা আসতে পারে, নিজের টিচার নিজে হও। ঠিক আছে, মাইন্ডসেট এটা তৈরি করে নাও যে আমি কাউকে পড়াবো, আমি একটা নোট খাতা তৈরি করব। ঠিক আছে, এই নোটসটা এমনভাবে তৈরি করব, এই নোটস থেকেই যেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেন কমন আসে। নিজেকে এটা বলো, দেখবে অটোমেটিকলি নিজের টিচার নিজে তৈরি হও, দেখবে অটোমেটিকলি তোমার নোটস কিন্তু ভালো হবেই। এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি। ঠিক আছে, 8 থেকে 9 বছর ধরে আমি পড়াচ্ছি, এই পড়ানোর অভিজ্ঞতা থেকে আজকে এই কথাগুলো বলছি। এছাড়া তোমরা বিগত বছরের প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে তো তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ। টেস্ট পেপারের ব্যাপারে আমি তোমাদের জানিয়ে রাখি, টেস্ট পেপারে কিন্তু একটা কোশ্চেনের প্যাটার্ন হয়, অর্থাৎ বিশেষ করে বোর্ড এক্সামের ক্ষেত্রে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নির্দিষ্ট প্যাটার্নেই কিন্তু কোশ্চেন আসে, সেইভাবে কিন্তু টেস্ট পেপারে দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি কয়েকটা পেজ উল্টাও, তুমি দেখতে পাবে পার্টিকুলার অধ্যায় থেকে একই দাগে কিন্তু বারবার কোশ্চেন আসে। ঠিক আছে, তুমি যখন কয়েকটা পেজ উল্টাবে তুমি অটোমেটিকলি বুঝতে পারবে যে এই দাগে এই অধ্যায় থেকে কিন্তু বারবার কোশ্চেন আসবে এবং এত নম্বরই কিন্তু আমি কোশ্চেনগুলো পাবো। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা পার্টিকুলার অধ্যায় থেকে প্রত্যেকটা পেজ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরপর পেয়ে যাচ্ছ। তুমি 10 থেকে 15টা পেজ বা 20টা পেজ যদি তুমি টেস্ট পেপারে পরপর পেজ উল্টাও, তুমি কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটা জায়গায় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি সেই কোশ্চেনগুলো নিয়ে তোমার নোট খাতে কিন্তু তৈরি করতে পারো। ঠিক আছে, এছাড়া আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে কোনো না কোনো সময় কোনো না কোনো স্কুলে অথবা বোর্ড এক্সামে কিন্তু সেই কোশ্চেনগুলো এসেছিল। সুতরাং টেস্ট পেপারের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, কারণ কোনো না কোনো সময় কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেনই কিন্তু টেস্ট পেপারে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করতে পারবে। ঠিক আছে, এছাড়া অনেকের কাছে ভালো ভালো সহায়িকা থাকে, সেই সহায়িকাগুলোতেও কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে কিন্তু মার্ক করে দেওয়া থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, এইভাবে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে টার্গেট করে তোমার নিজস্ব নোটস খাতা খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। ঠিক আছে, নোটস খাতা তৈরি করার সময় সবসময় মাথায় রাখবে যে আমি বেশি কোশ্চেন এখানে কিন্তু অ্যাড করবো না, যেগুলো খুব ইম্পর্টেন্ট বা যেগুলো আসার সম্ভাবনা একটু হলেও আছে সেই সমস্ত কোশ্চেনগুলোই আমি কিন্তু আমার নোটস খাতাতে তুলবো। ঠিক আছে, চলে আসি নেক্সট পয়েন্টে আমি তোমাদের বলবো নোটস খাতা তৈরি করার সময় অবশ্যই নিজের ভাষায় লিখতে পারো। ঠিক আছে, তোমার নোটস খাতা অন্য কাউকে যে দেখাতেই হবে তার কোনো মানে নেই। তোমার কাছে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি সহজে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তোমার খাতাটাকে তুমি এমনভাবে তৈরি করো যাতে তুমি অল্প টাইমের মধ্যে, অল্প একটু জায়গার মধ্যে অনেকটা জিনিস খুব সহজেই বুঝতে পারো। কারণ দেখো, তোমার এই নোটস খাতাটাই কিন্তু পরীক্ষার আগে তোমাকে হেল্প করবে। পরীক্ষার আগে আমাদের টার্গেট থাকবে অল্প টাইমের মধ্যে এই নোটস খাতাটা দেখলেই যেন আমার অনেকটা বেশি রিভিশন হয়ে যায়। ঠিক আছে, তার জন্য যতটা সহজে সম্ভব নিজের মতন করে লেখো। ঠিক আছে, আর চেষ্টা করো টাইমটাকে বাঁচানো। টাইম বাঁচানোর ক্ষেত্রে আমি যেটা বলবো, তারা অনেকের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে ধরো তোমাকে বোঝাই। তারা কেউ প্রশ্ন উত্তর লিখছে এইভাবে যে প্রধান গ্রিনহাউস গ্যাস কি, প্রশ্ন সাইন দিল। ঠিক আছে, তারপরে 1 নম্বরের উত্তরের ক্ষেত্রে উত্তর লিখলো প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। এত কিছু লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, সিম্পলভাবে একটা স্টার দাও বা 1 নম্বর দাও। ঠিক আছে, লেখো প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, এক কথায়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটাকে তুমি অন্য কালি দিয়ে লিখতে পারো। 1 নম্বরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এক কথায় একটা লাইনের মধ্যে এমনভাবে লেখো যাতে তুমি লাইনটা দেখা মাত্রই বুঝতে পারো এই লাইন থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে এবং কি প্রশ্ন হতে পারে, কি উত্তর হতে পারে, একটা লাইনেই তোমার যাতে কভার হয়ে যায়। ঠিক আছে, কারণ আমাদের টার্গেট হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেকটা সলিড জিনিস রাখা। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি, এটা গেলে তোমাদের 1 নম্বরের ক্ষেত্রে অবশ্যই তোমরা 1 নম্বরের ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করতে পারো। ঠিক আছে, 2 নম্বরের ক্ষেত্রে আমি বলবো যে প্রশ্ন লিখে নাও এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় উত্তর লিখে নাও। ঠিক আছে, উত্তর লেখার সময় আমি তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি। ঠিক আছে, তোমার ধরো একটা টেক্সট বুকে একরকম উত্তর আছে আর একটা টেক্সট বুকে আরেক রকম উত্তর আছে। তো তোমার যে জায়গা থেকে উত্তরটা ভালো লাগছে সেই উত্তরটা কিন্তু তুমি লিখে নিতে পারো। অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা এটাও করতে পারো, ধরো এই বই থেকে কিছু লাইন, এই বই থেকে কিছু লাইন নিয়ে তুমি একসঙ্গে মিশিয়ে সুন্দর করে নিজের ভাষায় লিখলে। ঠিক আছে, এইভাবে তোমরা 2 নম্বর অ্যান্সারগুলো লিখতে পারো। 3, 5,
8 বা 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি একটা টেকনিক তোমাদের বলে দিচ্ছি। দেখো, সবথেকে ভালো হয় তোমরা যদি অ্যান্সার লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাস সাইন আছে, কারণ যত লিখবে তোমার কিন্তু হাতের লেখা ভালো হবে, তোমার হাতের স্পিড বাড়বে এবং বানান সংশোধন হয় এবং মনে রাখতেও কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, লেখা কিন্তু খুবই ভালো। এবার ধরো তুমি টাইমটাকে বাঁচাতে চাইছো, তোমার এত টাইম নেই। ঠিক আছে, সেক্ষেত্রে 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে লেখো। ঠিক আছে, এটা লেখার পর অ্যান্সার লেখার সময় কী করো, যে বইতে তোমার অ্যান্সারটা আছে সেই বই, ধরো কথার কথা তোমার ছায়া প্রকাশনী টেক্সট বুকে তোমার হচ্ছে 50 নম্বর পেজেই অ্যান্সারটা আছে, ঠিক এইভাবে লিখে নাও। ঠিক আছে, ছায়া প্রকাশনী টেক্সট বুক টিবি লেখো। ঠিক আছে, শর্টে লেখো ছায়া প্রকাশনী টেক্সট বুক পেজ নাম্বার হচ্ছে 50। তাহলে দেখো তুমি কিন্তু অ্যান্সারটা খুব সহজেই এই পেজে যখন যাবে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে ধরো কোনো অ্যান্সার তোমার সহায়িকাতে আছে, তো তুমি লিখে নাও। ঠিক আছে, তুমি তোমার মতন একটা শর্ট করে তৈরি করো, যাতে তুমি সেটা দেখলেই বুঝতে পারো যে কত নম্বর পেজে কোন বইতে আমার উত্তরটা আছে। ঠিক আছে, তাহলে তোমাদের আর উত্তর লিখতে হচ্ছে না। এইভাবে তোমরা 3 নম্বর 5 নম্বর 8 নম্বর বা 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই কিন্তু রিভিশন করতে পারবে। এছাড়া পরবর্তী পয়েন্টে আমি তোমাদের বলবো, যদিও এই বিষয়গুলো তোমরা প্রত্যেকেই জানো, তবু একটু বলে দিই। যেমন প্যারা করে লেখা, পয়েন্ট করে লেখা। ঠিক আছে, বিভিন্ন রকম কালি ইউজ করতে পারো তুমি অ্যান্সারটা লেখার জন্য, আলাদা করে মার্ক করো। ঠিক আছে, বিভিন্ন রকম মার্কিং করার জন্য আলাদা আলাদা পেন হয়, সেই পেনগুলোকে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তোমার টার্গেট হচ্ছে যাতে আমার পার্টিকুলার যে অ্যান্সারগুলো খুব সহজে যাতে চোখে পড়ে। ঠিক আছে, তুমি তোমার মতন ডিজাইন করো, নিজের মতন পরিকল্পনা করো, দেখবে খুব সহজে একটা সুন্দর নোটস খাতা তোমার জন্য তৈরি হয়ে গেছে। এরপর একদম লাস্ট পয়েন্টে আমি তোমাদের বলবো, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যখন তোমার নিজস্ব নোটস কমপ্লিট হয়ে যাচ্ছে, একটা অধ্যায় যখন শেষ হচ্ছে, পরের অধ্যায় শুরু করার আগে কয়েকটা পেজ ফাঁকা রাখো। ঠিক আছে, কেন ফাঁকা রাখতে বলছি, ধরো কিছুদিন পরে তুমি একটা অন্য কোনো টেস্ট পেপার সলভ করছো। ঠিক আছে, বা কোথাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি পেলে ওই পার্টিকুলার ওই অধ্যায়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তুমি কি করতে পারবে, তোমার যদি পেজগুলো খালি থাকে সেই পেজের মধ্যে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করতে পারবে যে অধ্যায়ের প্রশ্ন, তাহলে সেই অধ্যায়ের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ধরো প্রথম অধ্যায় তোমার কমপ্লিট হয়ে গেছে নোটস, তুমি ধরো 10টা পেজ বা 5টা পেজ খালি রেখেছো। ঠিক আছে, 3 মাস পরে তুমি একটা টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখলে ওই অধ্যায় থেকে একটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি খুঁজে পেয়েছো। ঠিক আছে, তখন কি করছো, এই যে ফাঁকা পেজগুলো তুমি রেখেছো, এই পেজের মধ্যে তুমি প্রশ্ন বা উত্তরগুলো কিন্তু সুন্দরভাবে সেট করতে পারবে। তাহলে কি হচ্ছে, এক একটা অধ্যায় কিন্তু এক একটা জায়গায় সুন্দরভাবে সেট থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ আলোচনা। আশা করছি তোমরা যদি এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে নিজস্ব নোটস খাতা তৈরি করো, অবশ্যই তোমার নোট খাতা তোমাকে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অবশ্যই সাহায্য করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।